প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি কুইক রিভিশন সিরিজের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। আর এই সেকেন্ড পার্টের ভিডিওতে আমরা যে টপিকটা বেছে নিয়েছি তার নাম হচ্ছে রাসায়নিক গণনা। এই রাসায়নিক গণনা থেকে তোমাদের মাধ্যমিক 2026-এ টোটাল 3টি নাম্বারের একটি লং প্রশ্ন আসতে চলেছে এবং সেখানে রয়েছে একটা কিন্তু ম্যাথ। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের সঙ্গে কিন্তু চ্যাপ্টারটা আলোচনা করব এবং সেখান থেকে ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। আজকের এই ভিডিওটা কমপ্লিটলি তোমাদের দেখার পরে এই চ্যাপ্টার থেকে তোমরা 3 নাম্বার যে পাওয়ার পসিবিলিটি সেটা কিন্তু হাই হয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি কমপ্লিটলি ভিডিওটা ভালোভাবে দেখো, আশা রাখছি এখান থেকে তোমরা কিন্তু আরামসে 3টি নাম্বার কিন্তু করে দিয়ে আসতে পারবে মাধ্যমিক 2026-এর পরীক্ষার কেন্দ্রে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এই ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে আমি যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, ধরো এই বিক্রিয়া, অর্থাৎ এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা করতে গেলে তোমাদেরকে সবার প্রথমে বিক্রিয়া জিনিসটা কি জানতে হবে। তো বিক্রিয়া জিনিসটা কি? সাপোজ ধরো এ কোনো একটা মৌল, সে বি এর সঙ্গে বিক্রিয়া করছে এবং বিক্রিয়া করে উৎপন্ন করছে সি প্লাস ডি। কি উৎপন্ন করলো? এ এবং বি উভয় বিক্রিয়া করলো এবং বিক্রিয়া করে সি প্লাস ডি কিন্তু উৎপন্ন করলো। এখানে তোমাকে আগে জানতে হবে যে, তো দেখো এই যে অ্যারো সাইনটা, এই অ্যারো সাইনের যারা বাম দিকে অবস্থান করে, অ্যারো সাইনের যারা বাম দিকে অবস্থান করে তাদেরকে আমরা কি বলবো? বিক্রিয়ক পদার্থ বলবো। অর্থাৎ যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদেরকে আমরা কি বলবো? বিক্রিয়ক পদার্থ বলবো। এবং অ্যারো সাইনের ডান দিকে যারা অবস্থান করে তাদেরকে আমরা কি বলবো? বিক্রিয়াজাত পদার্থ বলবো। কি বলবো? বিক্রিয়াজাত পদার্থ। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এটা হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুজন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? জল উৎপন্ন করে। তাহলে এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন এরা দুজন হয়ে গেল কি? বিক্রিয়ক পদার্থ। এবং এদিকে যে জলটা উৎপন্ন করলো এটা হয়ে গেল কি? বিক্রিয়াজাত পদার্থ। এরপরে তোমাকে একটা বিষয় জানতে হবে যে এই যে বিক্রিয়াগুলো লিখবো, এই বিক্রিয়াগুলোকে আমার কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। আমরা বিক্রিয়াকে ব্যালেন্স করব কিভাবে? না দেখো, এদিকে হাইড্রোজেনের সংখ্যা দেখো, যেদিকে আমরা বিক্রিয়াজাত পদার্থ পেয়েছি সেদিকে হাইড্রোজেনের সংখ্যা কটি আছে? 2টো। এদিকেও দেখো হাইড্রোজেনের সংখ্যা আমাদের কটা আছে? 2টো আছে। তার মানে হাইড্রোজেন ব্যালেন্সে আছে। এরপরে বিষয়টি দেখো, এদিকে অক্সিজেনের পরিমাণ কত? 1টা এবং এইদিকে অক্সিজেনের পরিমাণ কত? 2টা। তো এদিকে অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য আমরা এদিকে কি করবো? একটা 2 কিন্তু বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখো হাইড্রোজেনের পরিমাণ কটা হয়ে গেল? 4টা হয়ে গেছে। তাহলে হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য আমরা কি করব? এখানে 4টা হাইড্রোজেন করার জন্য হাইড্রোজেন আগের দিকে একটা 2 বসিয়ে দেবো। এইভাবে কিন্তু আমাদেরকে রিঅ্যাকশন ব্যালেন্স করতে হবে এবং রিঅ্যাকশন ব্যালেন্স করার পর আমরা কিন্তু এর যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো কিন্তু করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে, এখানে আরেকটা সূত্র তোমাদের রয়েছে যেটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। যদি তোমাদের ম্যাথের অরে কোনো কোশ্চেন দিয়ে দেয়, তোমরা অনেকটাই লাকি নিজেদেরকে মনে করবে, কারণ ম্যাথটা হয়তো একটু জটিল হতে পারে বাট প্রশ্ন লেখা তো খুবই সহজ হবে। তো সেক্ষেত্রে দেখো তোমাদেরকে এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে। কি প্রশ্ন দিতে পারে? না, ভরের সংরক্ষণ সূত্র কাকে বলে? ভরের সংরক্ষণ সূত্রটা কি আমি দেখো বুঝিয়ে দিচ্ছি। না কি না, এই দিকের যে এই যে বিক্রিয়াজাত পদার্থ বললাম আমরা, এই যে বিক্রিয়ক পদার্থ বললাম আর এই যে বিক্রিয়াজাত পদার্থ বললাম, না বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর দুটা কি হবে? সমান হবে। এটাই হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। কি বললাম আমি তোমাদেরকে? বলো না, বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সবসময় কি হবে? সমান হবে। আমরা এটাকে ম্যাথামেটিক্যালি একদম প্রুভ করে দেখিয়ে দেবো কিভাবে সমান হবে। দেখো, আমরা প্রত্যেকে জানি হাইড্রোজেনের ভর কত? আণবিক ভর হচ্ছে 1। হাইড্রোজেনের ভর কত? 1। তাহলে হাইড্রোজেনের ভর যদি 1 হয়, এখানে টোটাল হাইড্রোজেনের সংখ্যা কটা আছে? টোটাল হাইড্রোজেন দেখো, টোটাল হাইড্রোজেন আছে কটা? 4টা আছে। বা এভাবেও যদি করি আমরা, একটা হাইড্রোজেনের জন্য হলো গিয়ে কত? একটা হাইড্রোজেনের জন্য হচ্ছে 1। তাহলে হাইড্রোজেন গ্যাস মানে H2 এর জন্য কত হবে? 2 হবে। আর 2 এখানে কত মোল আছে? 2 মোল আছে। আগের দিকে যেটা লেখা থাকে সেটা হচ্ছে তাদের মোল সংখ্যা। কি সংখ্যা? মোল সংখ্যা। তাহলে 2 × 2 যদি আমরা করি তাহলে অ্যান্সার কত আসবে? 4 আসবে। এবং এই যে ভরটা বেরোবে, এই ভরের ইউনিট তোমরা প্রত্যেকে জানো? যারা জানো আমাকে একটু কমেন্ট করে জানিও। এর ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। কি বললাম আমি? এর ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। তাহলে দেখো এখানে আমরা কার ভর পেলাম? এটা হাইড্রোজেনের ভর পেলাম। একই রকম ভাবে যদি আমরা অক্সিজেনের ভর বের করতে চাই, অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেন আণবিক ভর হচ্ছে 16। এখানে আমি তোমাদেরকে বলে রাখি কিভাবে তোমরা ভরটা মনে রাখবে।
তোমরা যারা পর্যায় সারণী পড়েছো, তোমরা প্রত্যেকেই পর্যায় সারণী পড়েছো, মাধ্যমিক মাত্র আর কয়েকটা দিন বাকি। তাহলে সেখানে তোমরা অ্যাটমিক নাম্বার অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক তোমরা মুখস্থ করেছো, 1 থেকে 20টা মৌলের পরমাণু ক্রমাঙ্ক মুখস্থ করেছো। সেই পরমাণু ক্রমাঙ্ক যদি জোড় সংখ্যা হয়, কি বললাম, যদি জোড় সংখ্যা হয় তার সঙ্গে 2 গুণ করবে, যেটা আসবে সেটাই হয়ে যাবে তার আণবিক ভর। কি বললাম, আণবিক ভর। আর যদি বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা যদি হয় তাহলে কি করবে, 2 গুণ করার পর তার সঙ্গে একটা 1 যোগ করে দিবে, তাহলে সেটা হয়ে যাবে তার আণবিক ভর। ক্লিয়ার প্রত্যেকে? যেমন দেখো অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, 8টা একটা জোড় সংখ্যা, তা জোড় সংখ্যার জন্য আমরা তার সঙ্গে কি করবো, 2 গুণ করে দিব, আর 2 গুণ করে দিলে অ্যান্সার কত হয়ে যাবে, 16। তাহলে 16 হয়ে যাবে কি না অক্সিজেনের ভর সংখ্যা। তাহলে অক্সিজেনের ভর সংখ্যা যদি 16 হয়, একটা অক্সিজেনের ভর সংখ্যা 16, এখানে কতগুলো অক্সিজেন আছে, 2টা, তাহলে কি করব 16 × 2, আগের দিকে 1 আছে, গুণ করা আর না করা সমান, তাহলে 16 দুগুণে অ্যান্সার কত হয়ে যাবে 32। তাহলে দেখো এই যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মোট ভর কত হবে না, মোট ভর হবে 32, কত লিখবো 32 প্লাস হচ্ছে 4, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 36। তাহলে 36 কি আমি ইউনিট কি বলেছিলাম, গ্রাম পার মোল, তাহলে এটাও লিখবো কি না গ্রাম পার মোল। একই রকম ভাবে আমরা এই দিকটা বের করবো, কিভাবে বের করবো দেখো প্রত্যেকে। আগে দেখো হাইড্রোজেন কতগুলো আছে, 2টো আছে, তাহলে হাইড্রোজেন 2 এর জন্য আমরা কি লিখবো, 1 × 2 লিখলাম, প্লাস চিহ্ন দাও। অক্সিজেন কটা আছে, একটা আছে, একটার জন্য কত হবে 16। এরপর দেখো এদের যোগফলের সঙ্গে কত গুণ হবে, 2 গুণ হবে। তাহলে দেখো 2 + 16 ইন্টু কত, ইন্টু 2, তার মানে কত হয়ে গেল 18 × 2, মানে হয়ে যাবে তোমাদের 36 গ্রাম পার মোল। বুঝতে পারলে? তাহলে দেখো এই দিকের মোট ভর এবং এই দিকের মোট ভর দুটা কিন্তু ইকুয়াল হবে, এটাই হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি বিক্রিয়াজাত পদার্থে যদি গ্যাস উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, যদি গ্যাস উৎপন্ন হয়, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে সেটা যদি বদ্ধ পাত্রে রিয়েকশনটা না করানো হয়, বদ্ধ পাত্রে যদি রিয়েকশনটা না করানো হয় তাহলে সেক্ষেত্রে গ্যাসগুলো তো বাইরে বেরিয়ে যাবে, তখন কিন্তু বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কোনোভাবেই কিন্তু একই হবে না। প্রত্যেকে বুঝতে পেরে গেছো আশা রাখি? কি বললাম, যদি বিক্রিয়াটায় গ্যাস উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, যদি কোনো প্রোডাক্টে গ্যাস উৎপন্ন হয়, গ্যাস, তাহলে গ্যাস উৎপন্ন হলে কি বললাম, সেটা যদি আবদ্ধ পাত্রে বা বদ্ধ কন্টেনারের মধ্যে বিক্রিয়াটা যদি না করানো হয় তাহলে কিন্তু কি হবে না, এদের যে মোট ভর যে সমষ্টিটা আমি বললাম সেটা কিন্তু ইকুয়াল হবে না। তাহলে এই ভরের সংরক্ষণ সূত্র কখন যদি বলে প্রযোজ্য হবে না, সেটার জন্য অ্যান্সার আমি তোমাদেরকে কিন্তু বলে দিলাম। যদি বিক্রিয়াজাত পদার্থে গ্যাস উৎপন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের ভর সংখ্যা সমান হবে না যদি সেটা বদ্ধ কন্টেনারের মধ্যে বিক্রিয়াটা না করানো হয়। হলো, এই ছিল আমাদের কিন্তু ফার্স্ট প্রশ্ন এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা চলে যাব কিন্তু এর ম্যাথগুলোতে। এই চ্যাপ্টার থেকে ম্যাথই সব থেকে মানে ভিভিআই বলতে পারো বা ইম্পর্টেন্ট বলতে পারো। তো আমরা চলে যাবো এরপরে ম্যাথ, এক একটা করে ম্যাথ কিন্তু আমি তোমাদের সঙ্গে এরপরে আলোচনা করব। তো চলো এতটা পর্যন্ত প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমি কিন্তু পরবর্তী প্রশ্নে। জন্য প্রথম যে ম্যাথটা নিয়ে নিয়েছি, এই ম্যাথটা কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট ম্যাথ হতে চলেছে কিন্তু 2026-এর জন্য। কেমন? প্রথম ম্যাথটা দেখো, ম্যাথটা বলেছে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে। তাহলে দেখো সবার প্রথমে আমরা কিন্তু রিঅ্যাকশনটা লিখে নিব। রিঅ্যাকশনটা একটু মন দিয়ে প্রত্যেকে বুঝবে। তাহলে রিঅ্যাকশনটা কি না, KClO3 কে উত্তপ্ত করব। কি করব? একে হিট দিব। এই যে ত্রিভুজ চিহ্নটা লিখলাম, এই ত্রিভুজ চিহ্নটার কথার অর্থ হচ্ছে কি আমরা হিট দিব। তাহলে হিট দিলে কি উৎপন্ন করবে? এ উৎপন্ন করবে KCl প্লাস O2 উৎপন্ন করবে। এটা একটু কষ্ট করে তোমাদের কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে বা মনে রেখে দিতে হবে। তাহলে KClO3 কে উত্তপ্ত করতে কি ভাঙলো? KCl প্লাস O2 তে ভাঙলো। কারণ এখন আমাদের কাছে বিক্রিয়াকে ভেঙে ভেঙে বোঝানোর আর অত সময় নেই। তো এই মুহূর্তে তোমাদেরকে কয়েকটা বিক্রিয়া বলবো, সেই বিক্রিয়াগুলো একটু মাথায় রেখে দিতে হবে। তাহলে KClO3 কে উত্তপ্ত করতে কি উৎপন্ন করবে? KCl এবং O2। এরপর তোমাদের কাজ কি হবে না, রিঅ্যাকশনটাকে ব্যালেন্স করা।
দেখো এখানে 3টে অক্সিজেন আছে, এদিকে কটা অক্সিজেন আছে, 2টা অক্সিজেন আছে। তাহলে ব্যালেন্স করতে গেলে যদি অড নাম্বার হয়, মানে যদি কোনো মতে কাটাকাটি দুজনের মধ্যে না যায়, তাহলে যেদিকে বেশি সংখ্যক আছে তার নিচে যত সংখ্যা আছে অ্যাজ ইট ইজ সেই সংখ্যা দ্বারা এদিকে গুণ করে দিবে। গুণ করে দিলাম, তাহলে টোটাল অক্সিজেন সংখ্যা কটা হলো, 6টা হলো। এরপরে দেখো এদিকে 6 হয়ে গেছে, তাহলে তোমাকে এদিকেও কি করতে হবে, 6 করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন, এদিকে 3 গুণ করবো প্লাস এদিকে 2 গুণ করবো, তাহলে 2 গুণ করতে 6 হলো, অক্সিজেন কমপ্লিট। এরপরে দেখাও KCl কটা করে হলো, দুটা করে হলো। এদিকে কে কটা আছে, একটা আছে, Cl কটা আছে, একটা আছে, তাহলে পরিবর্তে আমরা কি করবো, এখানেও 2 করে দেবো, হয়ে গেল রিঅ্যাকশন ব্যালেন্স। এরপরে আমার প্রশ্ন কি বলেছে, আমার প্রশ্ন বলেছে অক্সিজেন 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে। তাহলে আমাকে এখন দুজনের ভর নির্ণয় করতে হবে, দুজনের আণবিক ভরটা নির্ণয় করতে হবে। সেই দুজন কে কে, একজন ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি এবং একজন ব্যক্তি হচ্ছে এই ব্যক্তি। তাহলে দুই ব্যক্তির আমি কি বের করব, আণবিক ভরটা বের করব। আণবিক ভর মানে কি, আণবিক ভর কথার অর্থ হচ্ছে কি সাংকেতিক ভর, অর্থাৎ সংকেত থেকে নির্ণয় করা ভর, যেটা আমরা সংকেত থেকে নির্ণয় করি সেই ভরকে আমরা কি বলবো, আণবিক ভর বলবো। তাহলে আণবিক ভর আমরা কিভাবে ক্যালকুলেট করব না, দেখো আমরা যদি আণবিক ভর এখান থেকে ক্যালকুলেট করতে চাই, তাহলে দেখো KClO3 আছে, তাহলে KClO3 এখানে দেখো K এর আণবিক ভর তোমাকে বলে দেওয়া আছে। অর্থাৎ তোমাকে যদি একটা অজানা কোনো মৌলের ক্ষেত্রে বের করতে বলে তার কিন্তু ভর তোমাকে বলে দেবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে প্রায় 7 থেকে 8টা মৌলের যে অ্যাটমিক নাম্বার সেটা কিন্তু তোমাকে মুখস্থ করে নিতে হবে। তার মধ্যে একজন হচ্ছে হাইড্রোজেন যার হচ্ছে 1, 2 হচ্ছে অক্সিজেন যার হচ্ছে 16, 3 হচ্ছে নাইট্রোজেন যার হচ্ছে 14। এরকম ভাবে কিন্তু এই কয়েকটাকে কিন্তু মুখস্থ তোমাকে করে নিতে হবে, এগুলো তোমার দেওয়া নাও থাকতে পারে। ওকে, যেমন Cl হচ্ছে তোমার কত না 35.5, কত বললাম 35.5। এরপর দেখো তাহলে পটাশিয়ামের কত আমরা জানি 39 প্লাস Cl আমি কত বললাম তোমাদেরকে 35.5 বললাম, তাহলে 35.5। তোমাদের যদি সুবিধা অসুবিধা তৈরি করে 5টা, তোমরা কিন্তু 35 ধরেও অঙ্কটা করতে পারো এবং 36 ধরেও অঙ্কটা করতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই এতে। এরপরে বলো অক্সিজেন কটা আছে, 3টা, একটার জন্য 16 × 3। এরপরে বাইরে কত আছে 2। এখান থেকে ক্যালকুলেট করে আমরা কিন্তু কি বের করে নিতে পারবো, এর আণবিক ভরটা বের করে নিতে পারবো। একই রকম ভাবে এদিকে অক্সিজেনটা বের করব, একটা অক্সিজেনের জন্য 16 × 2 আর বাইরে আছে কত 3 হলো। তাহলে এখান থেকে আমরা বের করে নেব, কিভাবে বের করব দেখো, যোগটা করে নেব। তাহলে 39 প্লাস 35.5 প্লাস 16 3 হচ্ছে গিয়ে 48। তাহলে যোগ করলে কত হবে, যোগ করলে কত হবে 0.5 এ থেকে যাবে। তাহলে 9 5 14, 14 আর 8 কত হবে 22। তাহলে 22 এ 2 হাতে কত, হাতে হচ্ছে গিয়ে 2, তাহলে 6 6 12, 100 কত হলো 122। এটা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে 5 গুণে 10, হাতে 1, 2 দুগুণে 4 একে 5, ওকে 2 দুগুণে 4 আর 2 কত বেরালো 245। আমি একটু আগে এদের ইউনিট বলেছি কি গ্রাম পার মোল, কি বলেছি, আর এটা কত হবে 16 দুগুণে কত হয় 32 × 3, তাহলে কত হবে 3 দুগুণে 6, 3 3 9 96 গ্রাম পার মোল। বুঝতে পেরেছো কি বললাম, এত অবধি বুঝতে পেরেছো প্রত্যেকে। এরপরে অঙ্কটার দিকে তাকাও, তার মানে দেখো 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে আমাকে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হয়, 245 গ্রাম। একদম ঐকিক নিয়ম যে 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে 245 গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হয়, তাহলে 20 গ্রাম করতে কত লাগবে। তাহলে আমরা কি লিখবো, আমি ভাষাটা লিখছি না, ভাষাটা প্রত্যেকে একটু লিখে নিও। তাহলে কি লিখবে না 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে 245 গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হয়। তাহলে 1 গ্রাম উৎপন্ন করতে কত হবে 245 ডিভাইডেড বাই 96, আর 20 গ্রাম করতে কি হবে 20 গ্রাম করতে হবে 245 ডিভাইডেড বাই 96 ইন্টু 20। এখান থেকে আমরা কিন্তু এর কাটাকাটিটা, এখান থেকে আমরা কি করব না এর কাটাকাটিটা করে নেব। তাহলে 2 10 এ 10, এটাকে কাটলে কত হবে
4 দুগুণে 8, 8 48, এর কিন্তু অ্যাপ্রক্সলি যে অ্যান্সারটা আসবে সেটা হবে 51.04। ব্র্যাকেটে তোমরা কি লিখবে, প্রায় লিখবে। কি লিখবে, প্রায় লিখবে। ক্যালকুলেশন করে তোমরা দেখে নিও, এটাকে এটা দ্বারা ভাগ করলে ওই অ্যান্সারটাই কিন্তু তোমাদের জন্য আসবে। তো আশা রাখি অঙ্কটা তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কেমন? তো চলো স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। এরপরে দেখো আমরা কিন্তু সেকেন্ড যে প্রশ্নটা নিয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নটা কি না, কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে? দেখো মেনলি একটা জিনিস যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে কাকে দিয়ে রিঅ্যাকশন করাবো আর কি উৎপন্ন করাবো, এই দুটো জিনিস কিন্তু তোমাকে পার্টিকুলার বলে দিয়েছে। আর এই দুটো জিনিস বলে দেওয়া মানে তোমার অঙ্কটা হাফ হয়ে যায়। তুমি যদি রিঅ্যাকশনটাও না লিখতে পারো, আমি একটা ভালো উপদেশ দিচ্ছি, যদি তুমি রিঅ্যাকশনটা নাও লিখতে পারো তুমি কিন্তু অঙ্কটা করে দিয়ে আসতে পারবে, আরামসে অঙ্কটা করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, চলো দেখো কিরকম ব্যাপারটা। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি, CaCO3। একে আমি কার সঙ্গে বিক্রিয়া করাবো, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি, HCl। এই দুজন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সবার প্রথমে তাকাও, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে, কার্বন ডাই অক্সাইড। তাহলে CO2 লিখে দাও। এরপরে ভাবো এখান থেকে CO2 চলে গেল, বাঁচলো কে কে, CaCl আর হাইড্রোজেন। হাইড্রোজেন যেখানে যেখানে থাকবে বেশিরভাগ জায়গায় প্রায় 90% জায়গায় জল উৎপন্ন করবে যদি অক্সিজেন প্রেজেন্ট থাকে। অক্সিজেন এবং অক্সিজেন আছে মানে কি বললাম, জল উৎপন্ন করবে। তাহলে জল আমরা লিখে ফেললাম। এরপরে বাঁচলো কে তাকাও, Ca আর Cl। Ca মানে ক্যালসিয়ামে সবসময় 2 জারণ সংখ্যা হয়, এগুলো অত তোমাদের ডিটেলসে জানতে হবে না, লিখে দাও। CaCl2 উৎপন্ন করবে। কি করবে, CaCl2। এই যে গোটা কয়েক আমি রিঅ্যাকশন বলবো, এই রিঅ্যাকশনগুলোকে একটু মাথায় ঢুকিয়ে নিতে হবে বা মুখস্থটা করে নিতে হবে। এরপরে তাকাও, দেখো তোমাদের এদিকে ক্লোরিনের দিকে তাকাও, ক্লোরিন কটা রয়েছে, 2টো রয়েছে। এদিকে ক্লোরিন কটা আছে, 1টা। তাহলে ব্যালেন্সিং এর জন্য আমি কি করব, 2 করব। দেখো হাইড্রোজেনও ব্যালেন্স হয়ে গেছে, ভালো করে দেখো, 2H হয়ে গেছে, ব্যালেন্স কমপ্লিট। এরপরে তাকাও এখানে অক্সিজেন কতগুলো আছে, দেখো অক্সিজেন কতগুলো আছে, 2টা, একে 3টা আছে, ক্যালসিয়াম, সব ব্যালেন্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভালো করে তাকাও, ব্যালেন্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাকে আর ব্যালেন্সিং করতে হবে না। কেন আমি তোমাদেরকে কথাটা বললাম যে তোমার এটা আর এটা জানলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো ভালোভাবে, আমাকে কি বের করতে হবে না, কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে, কি পরিমাণ বলেছে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত জানতে হবে এবং কার্বন ডাই অক্সাইডের সংকেতটা তোমাকে জানতে হবে। যদি এই দুটো জানো তাহলে এদের আণবিক ভরটা তুমি বের করে নিতে পারবে। এটা হচ্ছে কিন্তু স্মল ট্রিক। যদি তুমি রিঅ্যাকশন না লিখতে পারো তাও কিভাবে ম্যাথটা করে আসবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সি এর কত আণবিক ভর, সি এর আণবিক ভর হচ্ছে 40। কত বললাম আমি, 40। তাহলে এখানে আমরা 40 লিখবো প্লাস। কার্বন কত হয় না, কার্বনেটে তোমাদেরকে মুখস্থ করতে হবে, কার্বন হয় 12। কত হয়, 12। তাহলে 12। এবারে অক্সিজেন কত হয়, 16 × 3। তাহলে এখান থেকে আমাদের কি বেরিয়ে যাবে, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরটা বেরিয়ে যাবে। কীভাবে বেরোবে, 40 প্লাস 12 প্লাস 16 3 হচ্ছে 48। তাহলে যোগ করলে কত হবে, 10 0 হাতে 1, 4 4 কত হলো, 4 × 5 আর 5 হয়ে গেল 100। তাহলে কত হলো, 100 গ্রাম পার মোল হয়ে গেল কিন্তু এর আনসার। ক্লিয়ার প্রত্যেকে? একই রকম ভাবে আমাদের এতগুলোর কিন্তু আণবিক ভর বের করতে হবে না। কার বের করতে হবে, শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডের বের করতে হবে। কার্বন কত হয়, 12 প্লাস হচ্ছে কত বললাম, অক্সিজেন হচ্ছে 1টা 16 × 2। তাহলে কত হয়ে গেল, 12 প্লাস 32 সমান হয়ে গেল 44 গ্রাম পার মোল। গ্রাম পার মোল, এটা কিন্তু আমাদের আণবিক ভর বেরিয়ে গেল। তাহলে তোমরা যদি রিঅ্যাকশনটা না লিখতে, যদি এর আণবিক ভর বের করে নিতে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যেত। তাহলে সেক্ষেত্রে কি হতো, নাম্বারটা হয়তো 3-এর বদলে তোমাকে 2 দেওয়া হবে, 3 দেওয়া হবে না, এটুকুই যা। ঠিক আছে, দেখো এরপরে কি না বলেছে, কি পরিমাণ, তাহলে বলো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম আমাকে তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হয় বা বিক্রিয়া করাতে হয়, 100 গ্রাম। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে 100 গ্রাম কি করতে হয়, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হয়। ভাষাটা তোমরা কিন্তু লিখবে, কি লিখবে, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পেতে 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করতে হয়। তাহলে 1 গ্রাম পেতে আমাদেরকে কত করতে হবে, 100 / 44 করতে হবে।
তোমাকে কত বের করতে বলেছে? 66 বের করতে বলেছে। 66 গ্রাম পেতে কত করতে হবে না 100 ডিভাইডেড বাই 44 ইন্টু 66। এখন কাটবো আমরা কত দ্বারা? 11 দ্বারা। 11 6 66, 11 4 এটাকে কেটে দাও 25, আর 25 আর 6 গুণ করলে কত হয়? 25 6 গুণ করলে কত হয়? 25 6 হয় কত? 150। 25 6 কত? 150 গ্রাম পার মোল। 150 গ্রাম পার মোল হয়ে যাবে কিন্তু তোমাদের অ্যান্সার। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা কিন্তু এর পরবর্তী প্রশ্নে। তো এরপরে চলো আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। তো এই যে গুরুত্বপূর্ণ ম্যাথটা দিয়েছে, এটা কি বলেছে দেখো, যে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে। তো এরপরে যখন নেক্সট যে প্রশ্নটা রয়েছে বলেছে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন। এটা একটু তোমরা অ্যাড করে নিও, এনে কি হবে? প্রয়োজন হবে। দেন বলছে অবিশুদ্ধ জিঙ্কে 88 গ্রাম জিঙ্ক বর্তমান, আর জেডেন এর আণবিক ভর বলে দিয়েছে 65.5 গ্রাম পার মোল। তাহলে এখন দেখো, তাহলে জেডেন এর বিক্রিয়া করবে কার সাথে? 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করবে, হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে হবে। তাহলে জেডেন এর সাথে এমন একজন ব্যক্তিকে বিক্রিয়া করাতে হবে যার কাছ থেকে আমরা হাইড্রোজেন পাবো। তাহলে সেই ব্যক্তির নাম কি? সেই ব্যক্তির নাম হচ্ছে H2SO4। সেই ব্যক্তির নাম কি? H2SO4। ওকে, তাহলে H2SO4 এর সঙ্গে যখন বিক্রিয়া করবে, তাহলে বিক্রিয়াজাত পদার্থ কি উৎপন্ন করবে? ZnSO4। ZnSO4 উৎপন্ন করবে, অর্থাৎ হাইড্রোজেনের জায়গায় Zn যাবে, আর হাইড্রোজেন গ্যাস কি হবে? বেরিয়ে যাবে। হাইড্রোজেন গ্যাস কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এখন তোমরা দেখো দেখি রিঅ্যাকশনটা ব্যালেন্সিং এ আছে না নেই? H2SO4 ZnSO4 H2। ওকে, তো দেখো এখানে যখন ব্যালেন্সিং এ চলে এসছে, এখন আমার প্রয়োজন কাকে? আমার প্রয়োজন হচ্ছে Zn কে দরকার, আর এদিকে আমাকে কাকে দরকার? হাইড্রোজেনকে দরকার। কেমন? তাহলে এর আণবিক ভর বের করব এবং এর আণবিক ভর বের করব। ওই জন্য আমি বারে বারে বলি, তোমার যদি তুমি রিঅ্যাকশনটা না লিখতে পারো, তাতেও তুমি কিন্তু নাম্বার পাওয়ার যোগ্য। কিরকম হবে? তুমি জানো হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করব, কার থেকে করব? জিঙ্ক থেকে করব। তাহলে Zn এর আণবিক ভর লিখবো, আর এদিকে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর লিখবো। তারপরে আমরা ঐকিক নিয়ম চাপিয়ে দেবো আমি যদি রিঅ্যাকশন না লিখতে পারি। 3 নাম্বারের জায়গায় 2 তো দেবে রে বাবা, 1 নাম্বার যাক না। তাহলে Zn এর আণবিক ভর কত? Zn এর আণবিক ভর হচ্ছে 65.5, এটা বেরিয়ে গেল। হাইড্রোজেনের আমি বারবার বলছি কত না 1 × 2, মানে অ্যান্সার কত হয়ে যাবে? 2। তাহলে দেখো 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম জিঙ্কের প্রয়োজন? 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 65.5 গ্রাম Zn এর প্রয়োজন বা জিঙ্কের প্রয়োজন। তোমাকে কত গ্রাম প্রস্তুত করতে বলেছে? 7 গ্রাম। তাহলে আমরা কি লিখবো? 2 গ্রাম প্রস্তুত করতে কতর প্রয়োজন? 65.5 গ্রাম কার প্রয়োজন? Zn এর প্রয়োজন। লিখাটা লিখে নেবে নিজেরা। তাহলে 1 গ্রাম করতে কত প্রয়োজন? 65.5 ডিভাইডেড বাই 2 গ্রাম। আর 7 গ্রামের জন্য কত প্রয়োজন না 65.5 ইন্টু 7 ডিভাইডেড বাই 2। তো এরপরে দেখো এটাকে যখন তোমরা কাটাকাটি করবে, এর অ্যান্সার আসবে 229 গ্রাম পার মোল। কি আসবে? গ্রাম পার মোল। এটা অ্যান্সারটা কি লিখবে? প্রায় লিখবে, প্রায়। কেমন? এরপরে দেখো, এরপরে অঙ্কটা কিন্তু এখানে শেষ হয়ে যায়নি, অঙ্কটা এখনো আছে। এখানে যে 88% যে গল্পটা বলেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে 88% মানে কি না 100 গ্রামের জিঙ্ক কত আছে? 88 গ্রাম। 100 গ্রামের জিঙ্ক কত আছে? 88 গ্রাম। তাহলে এত গ্রামের জিঙ্ক কত আছে এটা তোমাকে বের করে নিতে হবে। এভাবে তোমরা কিন্তু বের করে নিবে। দেখো এরপরে দেখো 88% যেটা আছে সেটা অর্থ কি না 88 গ্রাম জিঙ্ক উপস্থিত আছে কততে? 100 গ্রামে উপস্থিত আছে। তাহলে একে কত হবে? একে হবে 100 ডিভাইডেড বাই 88, আর 229 কত হবে? তাহলে কি হবে? 100 ডিভাইডেড বাই 88 ইন্টু 229। এটা হয়ে যাবে কিন্তু তোমাদের অ্যান্সার। এটা কত অ্যান্সার হচ্ছে আমাকে কিন্তু একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে, দেন তোমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। তো দেখো এরপরে আমরা যে ম্যাথটা নিয়ে নিয়েছি, এই ম্যাথটা কিন্তু বারে বারে টেস্ট পেপারে রয়েছে, বারে বারে কিন্তু টেস্ট পেপারে এই ম্যাথটাকে তোমরা বিভিন্ন পেজে কিন্তু লক্ষ্য করতে পারবে।
এই অঙ্কটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, তার জন্য হতে চলেছে 2026-এ। তো দেখো এখানে কি বলছে, উত্তপ্ত লোহার উপর দিয়ে স্ট্রিম চালনা করলে কি করবে, উত্তপ্ত লোহার উপর দিয়ে কি চালনা করবে, স্ট্রিম চালনা করবে। আর উত্তপ্ত লোহা মানে এফি, লোহা মানে কি এফি, তাহলে এফির উপর দিয়ে তুমি কি চালনা করবে, H2O চালনা করবে। তাহলে এফির উপর দিয়ে যদি H2O চালনা করো, তাহলে দেখো উত্তপ্ত লোহার উপর দিয়ে, তাহলে লোহা মানে কি, লোহা মানে হচ্ছে Fe প্লাস H2O, এটা কি উৎপন্ন করবে, Fe3O4 প্লাস উৎপন্ন করবে হাইড্রোজেন গ্যাস। এখন তোমাকে কিন্তু রিঅ্যাকশনটাকে একটুখানি ব্যালেন্স করে নিতে হবে। এখানে দেখো এখানে Fe কটা আছে, Fe 3টা আছে, তাহলে Fe 3টা থাকার জন্য এদিকে আমি কি করবো, একটা 3 গুণ করে দেবো, কেমন। এদিকে দেখো হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন দেখো 2টা আছে, এখানে হাইড্রোজেন কটা আছে, 2টা আছে, বাট এখানে অক্সিজেন কটা আছে, 4টা আছে। তাহলে অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য আমাকে এখানে একটা 4 লাগাতে হবে। তাহলে 4 দুগুণে কটা হাইড্রোজেন হয়ে গেল, 8টা। একই রকম ভাবে আমরা এখানে 8টা হাইড্রোজেনের জন্য 4 করে দেবো। এখন প্রশ্নটার দিকে তাকাও, প্রশ্নটা কি বলছে, বলছে এক্ষেত্রে 4 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম এফির প্রয়োজন। তাহলে দেখো এখানে এই যে আগের দিকে আমি প্রথমেই বলেছি, আগের দিকে যেটা লিখি এটাই হচ্ছে তার মোল সংখ্যা, তা এটাই কি তার মোল সংখ্যা। তাহলে 4 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কত মোল এফির প্রয়োজন, 3 মোল। তাহলে 4 মোল কি বললাম, 4 মোল H2 উৎপন্ন করতে 3 মোল এফির প্রয়োজন। লেখাটা লিখে নেবে তো তোমরা প্রত্যেকে। তাহলে 1 মোল হাইড্রোজেন প্রস্তুত করতে কত প্রয়োজন, 3/4 এফির প্রয়োজন। একই রকম ভাবে 8 মোল প্রস্তুত করতে কত প্রয়োজন, 3/4 গুণিত 8, মানে হয়ে যাবে কত, 6 মোল। কত মোল হলো, 6 মোল। এখন দেখাও তাহলে কত গ্রাম বলেছে, তাহলে 1 গ্রাম এফির ওজন কত, 56 গ্রাম। তাহলে 6 মোলের কত হবে, 1 মোলের যদি 56 হয় 6 মোলের কত হবে, তাহলে 6 মোল এফি এর আণবিক ভর সমান আমরা কি লিখবো না, 6 গুণিত 56। কত লিখবো, 6 গুণিত 56। এটা কিন্তু হয়ে যাবে তোমাদের জন্য রাইট অ্যান্সার। এটা ক্যালকুলেশন করে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে এর অ্যান্সারটা কিন্তু জানিয়ে দিও। তো চলো, আর অবশ্যই এর ভরটা কি হবে, ইউনিটটা কি হবে, ওটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। ওকে, তো চলো স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো লাস্ট প্রশ্নে। তো এরপরে কিন্তু চলে এসেছি এই চ্যাপ্টারের সবই একটি গুরুত্বপূর্ণ এবং লাস্ট প্রশ্ন নিয়ে। যে প্রশ্নগুলো আমি বললাম এই প্রশ্নগুলো কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদেরকে এরকমটা বলবো না যে 100% কমন পাবে, এমনটা আমি তোমাদেরকে বলবো না, বাট এখান থেকে কিন্তু পেয়ে যেতে পারো, এরকম একটা বলতে পারি। কিন্তু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে তোমরা কিভাবে এই ম্যাথগুলোকে করতে পারবে, কেমন। এরপরে যদি তোমরা চাও যে এখান থেকে কোন কোন রিঅ্যাকশনগুলো ইম্পর্টেন্ট, কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে একটু প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করতে পারি। দেখো এখানে CaCO3 কে উত্তপ্ত করলে, দেখো তাহলে CaCO3 কে যদি উত্তপ্ত করে তাহলে CaCO3 কে উত্তপ্ত করব, উত্তপ্ত করলে কি উৎপন্ন করবে, দেখো বলেই দিয়েছে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করবে। তাহলে সবার প্রথমে আমরা কি লিখে দেবো, CO2 কে লিখে দেবো। এরপর কে কে বাঁচছে, দেখো এটা বাঁচছে হচ্ছে CrO বাঁচছে। তাহলে CrO কে, তাহলে কে বাঁচছে, CrO বাঁচছে, তাহলে CaO হয়ে যাবে কিন্তু আরেকটা প্রোডাক্ট, ঠিক আছে। এরপরে দেখো আমাকে এর ভর বের করতে হবে, এর শুধুমাত্র ভর বের করতে হবে। এটা কত মোল আছে, 1 মোল। আমরা জানি এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত, এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। কত লিটার বললাম, 22.4 লিটার। তাহলে আমরা সবার প্রথমে কি করবো, CaCO3 এর আণবিক ভরটা বের করে নিতে হবে। তাহলে কত, 40 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 কত হবে অ্যান্সার, এটা আমরা অলরেডি একবার বের করেছি এর আগে, প্লাস 48, তার মানে এটা হয়ে যাবে কত, 100 গ্রাম পার মোল। আর এর আয়তন কত হয়ে যাবে, 1 মোলের আয়তন কত, 1 মোল কার্বন ডাই অক্সাইডের আয়তন হচ্ছে 22.4 লিটার। তোমার কি বলেছে, 1 কিলোগ্রাম। আচ্ছা বলো তো 1 কিলোগ্রাম মানে কত গ্রাম, 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, এটা আমরা জানি। তাহলে দেখো 100 গ্রামে আয়তন কত, এভাবে লিখবো, 100 গ্রাম CaCO3 বিক্রিয়া করে কত লিটার তৈরি করে, 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ভাষাটা তোমরা লিখে নিবে। তাহলে 1 গ্রামকে যদি আমরা রিঅ্যাকশন করাই কত উৎপন্ন করবে, 22.4 ডিভাইডেড বাই 100।
আর যদি 1000 গ্রামকে রিয়েকশন করায় তাহলে কত উৎপন্ন করবে 22.4 ইন্টু 1000 ডিভাইডেড বাই 100 1 2 1 2 কেটে যাবে তাহলে অ্যান্সার কত চলে আসবে অ্যান্সার চলে আসবে 224 লিটার কত চলে আসবে 224 লিটার আশা রাখি তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো চ্যাপ্টারটা যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে